আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা সবাই দেখতেছি যে বাংলাদেশ ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বাংলাদেশে একটি জরিপ পরিচালনা করতেছে, যেটাকে বলা হয় বিডিএস অর্থাৎ বাংলাদেশ ডিজিটাল সার্ভে। তো বন্ধুরা, এই ডিজিটাল সার্ভের মাধ্যমে সমগ্র বাংলাদেশ তারা পরিমাপ করে একটি খতিয়ান এবং একটি নকশা প্রস্তুত করবেন। আপনার মাথায় যদি জরিপ সম্পর্কে তথ্য বা জরিপ সম্পর্কে জ্ঞান থাকে, তাহলে আপনি জরিপকালেই যে ভুলগুলো হয় সেগুলো সংশোধন করে নিতে পারেন। জরিপকালে দেখা যায় যে আপনার জমি অন্যজনের নামে রেকর্ড হয়ে যাচ্ছে, অথবা আপনার নামের ভুল, অংশের ভুল, নামের বানানের ভুল, অথবা বংশ পদবী যে রয়েছে সেটার ভুল, এগুলো আপনারা কিন্তু সাথে সাথেই অর্থাৎ জরিপ চলাকালীন সময়ে আপনারা সাথে সাথেই সংশোধন করে নিতে পারেন। তো বন্ধুরা, আমরা যারা জানি তারা কিন্তু সাথে সাথেই সংশোধন করে নিই, আর যারা আমরা এই জরিপ সম্পর্কে কোনো তথ্য বা জ্ঞান জানি না তারা কিন্তু এই ভুলে ভালেই রয়ে যায়। পরবর্তীতে তার মাথায় যদি খেয়াল হয় যে দেখি আমার খতিয়ানটা কি অবস্থা, তখন কিন্তু ভুলটা ধরা পড়ে, তখন কিন্তু ভুল সংশোধনের জন্য আপনাকে কিন্তু অনেক দৌড়ঝাঁপ পারতে হয়। বর্তমানে আপনি এসিল্যান্ডের কাছে যে সমস্ত ভুল সংশোধন করতে পারলেন তো পারলেন, আর না পারলে কিন্তু আপনাকে আদালতে দ্বারস্থ হতে হবে। আর আদালতে যারা যায় তারা বোঝায় আদালতে গেলে কি অবস্থা, অর্থের কোন অবস্থা হয়, নিজের যে শরীর স্বাস্থ্য, মাথায় যে একটা টেনশন থাকে, এগুলোর কি অবস্থা হয়। আমরা একটি খতিয়ান নিয়ে এরকম ভোগান্তির মধ্যে আছি, তা আমরা জানি। সেই ধারাবাহিকতায় আমি আজকে আপনাদের সেই তথ্যগুলোই দেব, যে তথ্যগুলো আপনি জানলে জরিপকালে যদি আপনার ভুল হয় সেগুলো আপনারা কিভাবে সংশোধন করবেন এবং কিভাবে ঠিকঠাক করবেন। যে মৌজাতে জরিপ কার্য পরিচালনা করা হবে, তো জরিপ কার্য শুরু করার পূর্বেই সেই মৌজাতে বিজ্ঞপ্তি প্রচার করা হয়, যে মাইকিং এবং বিভিন্ন পেপার পত্রিকার মাধ্যমে ওই মৌজার ভূমি মালিকদের জানানো হয় যে আপনার মৌজায় অমুক দিন অমুক তারিখে জমিগুলো জরিপ করা হবে। তো আপনারা আপনাদের ভূমির সীমানা নির্ধারণ করে রাখুন এবং মালিকানা সমস্ত যে সমস্ত কাগজপত্র দলিলাদি আছে সেগুলো আপডেট রাখুন, নিজের হাতে সংগ্রহ রাখুন। তো বন্ধুরা, এই কাজটি যে আইনের যে উপধারাতে করা হয় সেই আইনটি এখন দেখব যে আইনগত ভিত্তিগুলো কি। যে 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 144-এর 1 উপধারা এবং সার্ভে অ্যাক্ট রয়েছে আমাদের, এই সার্ভে অ্যাক্ট 1875-এর 3 ধারা মোতাবেক এই কাজগুলো পরিচালনা করা হয়। তো বন্ধুরা, এখন আমরা দেখব দ্বিতীয় স্তর হলো ট্রাভার্স। ট্রাভার্স হলো একটি টেকনিক্যাল শব্দ। কোনো মৌজা যদি সম্পূর্ণরূপে প্রস্তুত করে যে কাঠামো স্থাপন করা হয় সেটাই হলো ট্রাভার্স। আপনার মৌজার আকার আকৃতি যদি 30 থেকে 40% পরিবর্তন আসে, অর্থাৎ জমিটা ছিল নাল সেটা হয়ে গেছে এখন বাড়ি, জমিটা ছিল খাল সেটা হয়ে গেছে বাজার, জমিটা ছিল ভিটি সেটা হয়ে গেছে নদী, এরকম যদি পরিবর্তন হয় তাহলে তারা কি করে যে সম্পূর্ণ মৌজাটা একটা কাঠামো স্থাপন করে ট্রাভার্স করে P70 শিটের নতুন নকশা তৈরি করে, আর এটাই হলো ট্রাভার্স। যদি আপনার মৌজায় 10 থেকে 15% পরিবর্তন হয় তখন তারা ট্রাভার্স করে না, তখন যে পুরাতন নকশার যে ব্লু প্রিন্ট শিট রয়েছে সেটার উপরেই যে নকশাটা তৈরি করে। তো বন্ধুরা, এটার আইনগত ভিত্তি হলো যে 1957 সনের টেকনিক্যাল রুলস এবং 1935 সনের যে সার্ভে এবং সেটেলমেন্ট ম্যানুয়াল রয়েছে সেই আইনের ভিত্তিতে এই কাজটি করা হয়। ডিজিটাল জরিপ, বর্তমানে যে জরিপটি শুরু হয়েছে এটা হলো ডিজিটাল জরিপ অর্থাৎ বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে। এই ডিজিটাল সার্ভেতে আপনারা দেখতেই পাচ্ছেন ড্রোন ব্যবহারের মাধ্যমে জমিগুলো পরিমাপ করতেছে। এখন আমরা দেখবো যে কিস্তোয়ার স্তর। এই স্তরে আমিন দল প্রতিটি জমির দাগে গিয়ে জমিগুলো পরিমাপ করে একটি নকশা অঙ্কন করে তাদের যে ভলিউম বই সেটাতে লিখে রাখেন বা আর্ট করে রাখেন। তারপর বদর আমিনের মাধ্যমে সেগুলো সংশোধন করে চূড়ান্তভাবে নকশা প্রস্তুত করেন। তো বন্ধুরা, এই কাজটি করা হয় 1955 সনের বিধিমালা 27-এর এ বিধিতে এবং 1935 সনের সার্ভে সেটেলমেন্ট যে ম্যানুয়াল রয়েছে সেটার আন্ডারেই এই কাজগুলো করা হয়। এরপর আমরা দেখব যে খানাপুরি। তো বন্ধুরা, কিস্তোয়ারের পরে হলো খানাপুরি। তো এই স্তরে আমিন দল প্রতিটি জমিতে উপস্থিতি হয়ে জমিগুলোর ডাক নাম্বার প্রদান করেন এবং ভূমি মালিকের যে দলিলপত্র সেগুলো যাচাই করে আপনার নাম ঠিকানা লিপিবদ্ধ করেন। তো এই কাজটি করা হয় 1955 সনের প্রজাস্বত্ব বিধিমালা 26 নং বিধি এবং 57 সনের টেকনিক্যাল যে রুলসটা রয়েছে সেই বিধিতে এই কাজটি করা হয়। তো বন্ধুরা, এরপর হলো যে বুজরত অর্থ হলো বুঝিয়ে দেওয়া। এই স্তরে আমিন দল যে খতিয়ান বা পর্চা বা মাঠ পর্চা যেটাই বলেন আপনারা তৈরি করলেন সেটা ভূমির মালিককে বা জমির মালিককে বুঝিয়ে দেবেন। ভূমি মালিকগণ প্রাপ্ত পর্চার সঠিকতা যাচাই করে কোনো রূপ সংশোধন বা পরিবর্তন করার প্রয়োজন হলে সেখানে আপনারা ডিসপুট ফর্ম পাবেন। সংশ্লিষ্ট অফিসার এই পক্ষগণকে শুনানির মাধ্যমে ওই সকল বিবাদ নিষ্পত্তি করবেন। তো বন্ধুরা, এই কাজটি করা হয় যে 1955 সনের প্রজাস্বত্বের 27 নং বিধি মতে। তো এরপর রয়েছে যে তসদিক বা অ্যাটেস্টেড। তো বন্ধুরা, এই তসদিক বা অ্যাটেস্টেড এই স্তরটা খুবই গুরুত্বপূর্ণ। তো এই স্তরে একজন কানুনগো বা রাজস্ব অফিসার একটি ক্যাম্প করেন, অর্থাৎ ওই মজাতে একটি ক্যাম্প করে জমির মালিকানা সংক্রান্ত সকল কাগজপত্র প্রমাণাদি যাচাই করে বজরত খতিয়ানকে সত্যায়িত করে দেন।
তো বন্ধুরা, এই সত্যায়িত পর্চা জমির মালিকানার প্রাথমিক আইনগত ভিত্তি বলে বিবেচিত হয়। তো এই কাজটি করা হয় প্রজাস্বত্বের বিধিমালা 1955 সনের 28 নং বিধিতে। এখন আমরা যে স্তরটি দেখবো সেটা হলো যে খসড়া প্রকাশনা, ডিপি ও আপত্তি দায়ের। তো বন্ধুরা, তসদিকের পর জমির প্রণীত রেকর্ড ভূমি মালিকদের প্রদর্শনের জন্য 30 দিন উন্মুক্ত রাখা হয়। পর্চাগুলোর ক্রমবিন্যাস করে একটি নাম্বার দেওয়া হয়, অর্থাৎ যেটাকে বলা হয় ডিপি নাম্বার। তাই তসদিককৃত খতিয়ানের নতুন নাম্বার অর্থাৎ ডিপি নাম্বারটি সংগ্রহের জন্য ভূমি মালিকগণ নিজ নিজ পর্চা সহ ওই ক্যাম্পে উপস্থিত হতে হয়। তো বন্ধুরা, এখানে যে বিষয়টি তারা বলতেছে যে আপনার হাতে যে তসদিককৃত অর্থাৎ সত্যায়িত যে খতিয়ান বা পর্চাটি রয়েছে সেই পর্চাটি সহ আপনারা ওই ক্যাম্পে যাবেন। ক্যাম্পে গিয়ে আপনার যে পর্চাটি রয়েছে সেই পর্চাতে তারা একটি নাম্বার দেবে। তো এই নাম্বারটি কিন্তু পরবর্তীতে চূড়ান্তভাবে আপনার যখন গেজেট আকারে প্রকাশ হবে এই নাম্বারটি কিন্তু আপনার খতিয়ান নাম্বার হবে। ডিপিতে প্রকাশিত খতিয়ান সম্পর্কে কারো কোনো আপত্তি থাকলে তখন আপনি প্রজাস্বত্বের বিধিমালা 30 ধারা মতে আপনি আপত্তি দায়ের করতে পারবেন। তো বন্ধুরা, যখন আপনি আপত্তি দায়ের করবেন এই আপত্তি শুনানির জন্য আপনাদের উভয় পক্ষকে নোটিশ করবে। তো এই কাজটি করা হয় যে 1950 সনের প্রজাস্বত্বের বিধিমালা 30 নং ধারা মতে এই কাজটি করা হয়। যদি আপত্তিতে আপনি হেরে যান বা সংক্ষুব্ধ হন, যখন আপনি 30 ধারাতে হেরে যাবেন বা সংক্ষুব্ধ হবেন তখন আপনি 1950 সনের 31 নং বিধি মতে আপিল করতে পারবেন। তো বন্ধুরা, এই আপিল শুনানিতে যদি আপনি হেরে যান বা সংক্ষুব্ধ হন, যদি দেখেন যে আপনার মৌজা ম্যাপ বা খতিয়ান বা আপনার পর্চাতে ভুল রয়েছে, সেটা ভুলই থেকে গেল, সেটা আপনি আর সংশোধন করতে পারতেছেন না, তখন আপনি মাঠ পর্যায়ে অর্থাৎ জরিপ চলাকালীন সময়ে আপনি আর সংশোধন করতে পারবেন না। একজন রাজস্ব অফিসার, একজন সার্ভেয়ার এবং একজন সাজ মোহরার মাধ্যমে ওই মৌজার সমস্ত খতিয়ান এবং মৌজা নকশা চূড়ান্তভাবে জাহাজ করে সেটাকে কালীকরণ করা হয়। তো বন্ধুরা, এই কাজটি করা হয় 1950 সনের 32 নম্বর বিধিতে। তো এই চূড়ান্ত জাহাজের পর চূড়ান্ত প্রকাশনা এই স্তরে কাজ করা হয়। খতিয়ান ও নকশা প্রিন্টের পর চূড়ান্ত প্রকাশ দেওয়া হয় প্রজাস্বত্ব বিধিমালার 33 বিধিতে। এই কাজটি করা হয়। বর্তমানে খতিয়ানের জন্য 100 টাকা এবং নকশার জন্য 500 টাকা জমা দিয়ে মৌজা ম্যাপ এবং আপনার যে খতিয়ানটি রয়েছে সেটা সংগ্রহ করতে পারেন। চূড়ান্ত প্রকাশের পর খতিয়ান বা নকশা কিভাবে আপনারা সংশোধন করবেন, তো দুটি পর্যায়ে আপনারা সংশোধন করতে পারবেন। একটি হলো সেটেলমেন্ট বরাবর আপনারা আবেদন করে সেটা সংশোধন করবেন। তো সেটেলমেন্ট বরাবর আবেদন করার জন্য যে আইনের যে ধারাগুলো আপনাকে জানতে হবে, যে 1855 সনের বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের অধীনে বর্ণিত সার্ভে অ্যান্ড সেটেলমেন্ট ম্যানুয়াল 1935 সনের 533 এবং 534 বিধিতে খতিয়ান সংশোধন করতে পারবেন এবং 537 বিধিতে নকশা সংশোধন করতে পারবেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব যে দ্বিতীয় স্তরে আপনারা কিভাবে চূড়ান্ত প্রকাশের পর খতিয়ান এবং মৌজা ম্যাপটি সংশোধন করবেন। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও আপিলের ট্রাইব্যুনাল। তো আমরা সবাই জানি যে প্রত্যেকটি জেলায় একটি করে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল আদালত রয়েছে। তো বন্ধুরা, গ্রেজেট বিজ্ঞপ্তি প্রকাশের 1 বছরের মধ্যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের কাছে আপনাকে প্রতিকারের জন্য আবেদন করতে হবে। তো ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে যদি আপনি হেরে যান তখন আপনি কি করতে পারবেন, যে আপিলের ট্রাইব্যুনালে সেটাকে প্রতিকারের জন্য আপনি আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই কাজটি করা হয় 1950 সনের রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইনের 145 এবং 145 বি ধারা মতে। আপনার এলাকায় যখন জরিপ কাজ হবে দেখবেন যে আসলে জরিপকালে কোন ভুলগুলি কিভাবে সংশোধন করা যায়। আপনি যদি জরিপকালে ভুলগুলো সংশোধন করে নেন, সেটেলমেন্ট অফিসারে অথবা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা মোকদ্দমা করতে হবে না, অথবা দেওয়ানি আদালতে মামলা মোকদ্দমা এগুলো প্রেশানি বা টাকা পয়সা খরচ করে বা সময় নষ্ট করে দৌড়ঝাঁপ পারতে হবে না। আপনি জরিপকালেই সাথে সাথেই আপনার সমস্যাটি সমাধান করে নিতে পারতেছেন। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করে দিবে, আপনার বন্ধু বান্ধব অথবা আপনার প্রতিবেশীদের শোনার ব্যবস্থা করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।